বাংলা লিংক বাংলার পথে। বাংলা লিংক বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আজকের ব্র্যান্ড নিউ এপিসোড। বন্ধুরা, আমরা আপনাদেরকে নিয়ে ঘুরছি নেত্রকোনার বিভিন্ন স্পটে। সেই ধারাবাহিকতায় আজও ঘুরব নেত্রকোনা। তো শুরুতে জানিয়ে দিই গত পর্বের কুইজের উত্তর এবং তার বিজয়ীর নাম। গত পর্বের কুইজ ছিল হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহে কোন দেশের নাগরিক ছিলেন? এর সঠিক উত্তর তুরস্ক। এবারে ৩,৪৬২টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে ৩,১৩৬টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয়ী হয়েছেন রাঙামাটির শহরের টুনটুন। কংগ্রাচুলেশনস। আর আমরা চলেছি নেত্রকোনা সদর থেকে দক্ষিণে কেন্দুয়ার রাস্তা ধরে ১৫ কিলোমিটার গিয়ে বামে রামপুরের রাস্তায় সিংয়ের গাঁয়ে। উদ্দেশ্য জালালউদ্দিন খাঁর সমাধি। আত্মসন্ধানী মরমী সুফি বাউলের লীলাভূমি নেত্রকোনা। আত্মতত্ত্ব, পরমতত্ত্ব, নিগুড় তত্ত্ব, দেহতত্ত্ব, সৃষ্টিতত্ত্ব, সংসারতত্ত্ব, সাধনতত্ত্ব, গুরুতত্ত্ব, প্রেম তত্ত্ব, মাতৃতত্ত্ব, বিরহতত্ত্ব, লোকতত্ত্ব, দেশতত্ত্ব, ভাটিয়ালি, মুর্শিদি ও মারফতি ইত্যাদি গানে যেসব বাউলেরা নেত্রকোনার আকাশ বাতাস প্লাবিত করেছে, বাউল জালালউদ্দিন খাঁ তাদের অন্যতম। তার বাবার নাম সদরউদ্দিন খাঁ। এই মরমী সাধকের জন্ম ১৮৯৪ সালে কেন্দুয়ার আশাধাতি গ্রামে। সিংয়ের গাঁয়ের এই বাড়িটি তার শ্বশুর বাড়ি। এই অঞ্চলের বাউল সাধনকে জালালউদ্দিন আরও সমৃদ্ধ করেছেন তার লেখা প্রায় ২৫০০ গান দিয়ে। অনেকে তাকে নামে না চিনলেও তার গান অবশ্যই শুনেছেন। তিনি বিশ্ব রহস্য নামে একটি গবেষণাধর্মী গ্রন্থ রচনা করেছেন। জালালউদ্দিনের উস্তাদের নাম ছিল রশিদ উদ্দিন। বাউল জগতের প্রবাদ পুরুষ জালালউদ্দিন খাঁ ১৯৭২ সালে ইহলোকের মায়া ত্যাগ করেন। বন্ধুরা, এই ছবিটা দেখেন, ইনি জালালউদ্দিন খাঁ। ইনি একজন গীতিকার, আমরা সাধারণভাবে বলবো গীতিকার। ইনার লেখা অনেক গান আছে, এরকম একটা মোটা বই আপনারা দেখতে পাচ্ছেন এর লেখা। তো বইটার একটা গানের একটা লাইন যদি আপনাদের বলি তাহলে বুঝবেন ইনি কে। গানের কথাটা হচ্ছে, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নাই আর চড়তাম না। যদি আমরা শুনি আর ভাঙা নৌকায় চড়তাম না, আসলে লেখাটা হচ্ছে ভাঙা নাই আর চলতাম না। আপনার নাম কি? মুস্তাফা আহমেদ খান। ভালো আছেন? জি। আপনি জালালউদ্দিন খান কি হন? আমি ছেলের দিকে নাতি হন। আচ্ছা, ইনি যে এত বড় একটা গীতিকার ছিলেন, ইনার গান কে কে গাইছেন? ওনার গান গাইছেন আব্দুল আলিম, আব্বাস উদ্দিন, ওনারা গাইছেন। আব্দুল আলিম কোন গানটা গাইছেন? আব্দুল আলিম গাইছেন সেই পারে তোর বসত বাড়ি, এই পারে তোর বাসা, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, কেউ করে বেচা কেনা, কেউ কান্দে রাস্তায় পরে দয়াল মুর্শিদের বাজারে। তপন চৌধুরী তো গানটা গেছে। তপন চৌধুরী গাইছেন রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। অনেক গান তো ওনার, অনেক গান, অনেক শিল্পীরা গেছে। আপনি কি ওনাকে দেখছেন? দেখছি। কেমন ছিলেন মানুষ? উনি তো, আমি তো শেষ টাইমে দেখেছি, তো উনি বেশ বলিষ্ঠ চেহারার অধিকারী ছিলেন। আর উনি নিজে গান করতেন? হ্যাঁ, উনি নিজেও গান করতেন, উনি বিভিন্ন আসরে আসরে গান গাইছেন। আচ্ছা। হ্যাঁ, তো গান গাওয়াটা আমি দেখি নাই, উনি 1947 সনে গান গাওয়া ছেড়ে দিয়েছেন আর কি। আমার কে কয়ে কারে ভাবতে গেল চিরকাল, আমি আদি আমি অন্ত, আমি আদি আমি অন্ত, আমার নামটি রুহুজ্জামাল। আমার কে কয়ে কারে ভাবতে গেল চিরকাল, আমারি এশকেরি তুফান, আমার লাগে হয় পেরেশান, আমারি এশকেরি তুফান, আমার লাগে হয় পেরেশান। আবাদ করলাম সারে জাহান, আবাদ করলাম সারে জাহান, আবুল বাসার বিন্ধু জালাল, আমার কে কয়ে কারে ভাবতে গেল চিরকাল। বাংলা লিংক। ভৌগোলিক কারণে এই এলাকার মানুষ ভাবুক শ্রেণীর।
নদীনালা, হাওর বাওড়ের নিসর্গ সৌন্দর্যের মাঝে বসে মনের গান ঠোঁটে এমনিতেই চলে আসে। সামাজিক প্রেক্ষাপটের টানাপোড়েনে এই অঞ্চলের বাউল গান স্বতন্ত্র ধারার। বলা যেতে পারে লালন হাসনের গানের থেকে পৃথক সত্তা নিয়ে নেত্রকোনার বাউলেরা তৃতীয় ধারার সৃষ্টি করেছে। এই অঞ্চলে গানের মানুষেরও কমতি নেই। ভাই, রাজীবপুরের রাস্তাটা কোন দিক? রাজীবপুরের রাস্তা কোন রাস্তাটা ভালো হবে? এটা ভালো হবে কুদ্দুসবাড়ির বাড়ি যাবো, এই সামনে দিয়ে। নেত্রকোনার শ্রেষ্ঠ কয়েকজন গুরু মানুষের মধ্যে প্রথমেই ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক চন্দ্রকুমার দের কথা বলতে হয়। তার বাড়িও কেন্দুয়ার আইতর গ্রামে। সিরাজউদ্দিন কাশেমপুরী কবি রওশন ইসলামী যিনি লিখেছেন তৈ তৈ তৈ, সন্ধ্যা ঘনায় এলো, বেলা গেল ওই, কোথা গেল হাঁসগুলো তৈ তৈ তৈ। নুরুল হোসেন কাশেমপুরী, অধ্যাপক যতীন সরকার, বাউল প্রভাত সূত্রধর, বাউল আবেদ আলী সহ অসংখ্য বাউল সাধকের বাস এই নেত্রকোনায়। বাউল দীন শরৎ, যার বিখ্যাত গান গুরু উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া গুরু আমি একজনা, আপনারা নিশ্চয়ই শুনেছেন। আর আমরা চলেছি কুদ্দুস বয়াতির খোঁজে। কুদ্দুস বয়াতি একজন পালা গায়ক। কেন্দুয়ার রাজীবপুরের এই বয়াতি এখন দেশে বিদেশে জনপ্রিয়। মহুয়া, মালুয়া, দেওয়ানা মদিনা, হলেক বাদশাহ, রতন বাদশাহ, কমলা রানী সহ শতাধিক পালা গেয়ে গ্রাম মাতানো এই কুদ্দুস বয়াতির গানের মূল বৈশিষ্ট্য অঙ্গভঙ্গি। সে দেখার মতো বিষয়। এই দিন দিন না আরো দিন আছে, এই দিনের নেব তোমার সেই দিনেরও কাছে ছন্দটি কুদ্দুস বয়াতিকে জনপ্রিয় করেছে। ছবিটা হচ্ছে কুদ্দুস বয়াতির। তবে বয়াতি এখন আর গ্রামে থাকে না, বয়াতি থাকে ঢাকায়, কোট পরে বিদেশ যায়। আপনার কয় ছেলে মেয়ে? আমার 4 মেয়ে আর 2 ছেলে। 4 মেয়ে 2 ছেলের মধ্যে বয়াতি কয় নম্বর? বয়াতি নম্বর সবচেয়ে বড়। সবচেয়ে বড়। গান বাজনা কখন থেকে শুরু করছে? গান বাজনা 10-12 বছর জেলা বয়স হয়েছে, কত বছর হয়েছে না। কেমন লাগে আপনার ভাইরে যখন দেখেন? খুবই ভালো লাগে। এত মানুষের তারে চেনে, এত মানুষের তারে গান শোনে, কেমন লাগে? খুবই ভালো লাগে। বাংলা লিংক। বন্ধুরা, নেত্রকোনায় দেখার মতো অনেক কিছু আছে, কিন্তু এই জেলার যোগাযোগ ব্যবস্থা এতটাই নাজুক যে আমাদের ছুটে চলার গতি বারবার থমকে যাচ্ছে। গোটা নেত্রকোনার বেশিরভাগ রাস্তার অবস্থা বেহাল। বাংলাদেশের অন্য কোনো জেলায় এত ভাঙা রাস্তা আমাদের চোখে পড়েনি। যাই হোক, সেসব আমাদের বিষয় না। আমরা চলেছি নেত্রকোনার রাজনীতির ইতিহাসের অন্যতম ব্যক্তিত্ব নলিনী রঞ্জন সরকারের বসত ভিটায়। ভাই, মুজাফফরপুরটা কোন দিকে হবে ভাই? মুজাফফরপুর এক রোড সোজা। হ্যাঁ, আমরা চলেছি কেন্দুয়া সদরের 2 কিলোমিটার পূর্বে সাজিউড়া গ্রামে। ওখানেই 1882 সালের 25 জানুয়ারি জন্ম নিয়েছেন নলিনী রঞ্জন সরকার। চাচা, নলিনীকান্তের বাড়িটা কোন দিকে? কদ্দূর? এই সামনে বামে পড়বে। হ্যাঁ, 1.5 কিলো। 1.5 কিলো। আচ্ছা, ঠিক আছে। পোয়া কিলো মানে কোয়ার্টার কিলোমিটার। আর আমরা এসে গেছি আমাদের গন্তব্যে। আপনারা নলিনী রঞ্জন সরকারের বসত বাড়ি ঘুরে দেখুন, আর আমরা তার কর্মময় জীবনের গল্প বলি। তার বাবার নাম ছিল চন্দ্রনাথ সরকার। নলিনী 1902 সালে ময়মনসিংহ সিটি স্কুল থেকে এন্ট্রান্স পাশ করে ঢাকার জগন্নাথে ভর্তি হন। সে সময় ভারতবর্ষে শুরু হয় ইংরেজ খেদাও আন্দোলন। নলিনী রঞ্জন তখন স্বদেশী আন্দোলনে জড়িয়ে পড়েন। 1911 সালে হিন্দু কোঅপারেটিভ সোসাইটি ইন্স্যুরেন্সে চাকরির মধ্যে দিয়ে তার কর্মজীবন শুরু হয়। তিনি 1923 সালে স্বরাজ পার্টির সমর্থনে বঙ্গীয় ব্যবস্থাপক সভার সভ্য নির্বাচিত হন। 1931 সালে বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্সের সহসভাপতি এবং 1932 সালে কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত হন। 1935 সালে তিনি কলকাতার মেয়র এবং সর্বভারতীয় বণিক সভার সভাপতি নির্বাচিত হন। নলিনী রঞ্জন সরকার 1938 সালে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার অর্থমন্ত্রী নিযুক্ত হন এবং 1949 সালে তিনি পশ্চিমবঙ্গের অস্থায়ী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 1950 সালে এই বিশিষ্ট ব্যক্তিত্ব নলিনী রঞ্জন সরকারের কর্মময় জীবনের অবসান ঘটে। দেখছেন নেত্রকোনার কেন্দুয়ার সাজিউড়া গ্রামে তার পরিত্যক্ত ভগ্নপ্রায় বসত বাড়ি। বিশাল জায়গা জুড়ে প্রাকৃতিক সৌন্দর্যে ঘিরে থাকা এই বাড়িটি কর্তৃপক্ষ সংস্কার করে রিসোর্ট বা এ ধরনের কিছু তৈরি করলে এই বিশিষ্ট রাজনীতিবিদের স্মৃতিও রক্ষা পেত এবং সাথে সাথে পর্যটনের একটা নতুন স্পটের সন্ধান পেত ভ্রমণ পিপাসুরা।
বাংলা লিংক, বাংলা লিংক বাংলার পথে। হ্যাঁ, বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিংক বাংলার পথে। আবার সে ভাঙা রাস্তা। যাই হোক বন্ধুরা, আমরা আপনাদেরকে নিয়ে ঘুরছি নেত্রকোনার কেন্দুয়া উপজেলায়। মোগল যুগে দিল্লি ও লখনৌ থেকে এই অঞ্চলে বাইদের আনা হয়েছিল। তাদের ঠুংরি ও খেয়ালের সাথে নাচ, চমৎকার সাজসজ্জা ও সেরকম পরিবেশ এলাকার ধনী ব্যক্তিদের আকর্ষণ করত। রয়্যাল বাড়ি ও জায়ারপুরে অবস্থানরত শাসক ও সেনাবাহিনীর ঐতিহ্য রক্ষার্থে সে সময় বাইদের পৃষ্ঠপোষকতা করা হতো। পরবর্তীকালে কেন্দুয়ার গোগ বাজারে পাটের ক্রয় বিক্রয় বিশাল বাজার বসায় বিদেশি ব্যবসায়ীদের যাতায়াত বেড়ে যায়। ভাই রয়্যাল বাড়িটা কোন দিকে ভাই? রয়্যাল বাড়ি অদ্ভুত যাবো না না, বাড়িটা বাড়িটা ওই যে পুরান বাড়ি আছে না, দুর্গ যেটা, ওটা কোন দিক? আর একটু সামনে ডানে। আচ্ছা ঠিক। ফার্সি ভাষাভাষীরা এই অঞ্চলে এসে বাইদের সঙ্গীত ও নাচে আকৃষ্ট হয়ে পড়ে। তারা বাইদের বাড়িঘরকে কান্দুয়া বলে ডাকত। কান্দুয়া ফার্সি শব্দ, যার অর্থ সবুজ ভূমি। পরবর্তীতে কান্দুয়া থেকে আস্তে ধীরে আজকের কেন্দুয়া নামের উদ্ভব হয়েছে। আর আমরা এসে গেছি ইতিহাসের পথ ধরে কেন্দুয়া থেকে 18 বাড়ি রাস্তায় সাইদপুর থেকে সোজা দক্ষিণে রয়্যাল বাড়ির প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষে। বর্তমান কেন্দুয়া ও তার আশপাশ একসময় কামরূপের ইকলিম মজ্জমবাদ ও পরে নাসিরুজেল পরগনাভুক্ত ছিল। জানা যায় 16শ শতাব্দীর প্রথম ভাগে হোসেন শাহ কামরূপ জয় করে তার পুত্র নাসিরুদ্দিন নসরত শাহকে রাজ্যের শাসনভার প্রদান করেন। পরবর্তীতে কামরূপের রাজারা অতর্কিত আক্রমণ করে নসরত শাহকে পরাস্ত করে। এরপর হোসেন শাহ আবার আক্রমণ করে কামরূপ অঞ্চল পুনঃ উদ্ধার করেন এবং তার পুত্র নসরত শাহকে আবার শাসনভার প্রদান করে এলাকার নাম নাসিরুজাল রাখেন। আপনারা যে পুরাতন ঢিপিটি দেখছেন, ধারণা করা হয় এটি সেই নসরত শাহের দুর্গ, যা রয়্যাল বাড়ি নামে খ্যাত। পূর্ব ময়মনসিংহের সুলতানি আমলের ধ্বংসপ্রাপ্ত স্মৃতিচিহ্ন সবচেয়ে বেশি দেখা যায় এই রয়্যাল বাড়িতে। এই ধ্বংসাবশেষের মধ্যে রয়েছে বাসস্থান, দেওয়ানখানা, নোঙরঘাট, দুর্গ, মসজিদ ও কবরস্থান সহ পূর্ণাঙ্গ শাসনকার্য পরিচালনার মতো স্থাপনা। 1992 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর রয়্যাল বাড়ি খনন এবং সংরক্ষণ করে। বাংলা লিংক রয়্যাল বাড়ির পাশে রয়েছে রয়্যাল বাড়ি মসজিদ। রয়্যাল বাড়ি মসজিদ, দুর্গ সহ অট্টালিকা সবই সুলতানি আমলের। এটারও একটা ইতিহাস আছে। ঈসা খাঁর মৃত্যুর পর গাজীরা, ভাওয়াল পরগনা এবং মজলিসরা নাসিরুজিয়াল, খলিয়াজুরি, সিন্ধা ও অন্যান্য পরগনার শাসনভার গ্রহণ করে। ঈসা খাঁর দ্বাদশ পরিষদের জালাল খাঁ নাসিরুজিয়াল পরগনার আধিপত্য গ্রহণ করেন। জালাল খাঁ পরবর্তীতে এই মসজিদটি সংস্কার ও শ্রীবৃদ্ধি করেছিলেন। সে সময় এই অঞ্চলে এত সুন্দর মসজিদ কিন্তু আর ছিল না, তাই এই সুন্দর মসজিদের রূপকারকেই ইতিহাসে মসজিদ জালাল নামে আখ্যায়িত করা হয়েছে। বর্তমানে এটির সংস্কার কাজ চলছে। তো আপনারা রয়্যাল বাড়ি মসজিদ দেখতে দেখতে লিখে নিন আমাদেরকে যোগাযোগের মাধ্যম। আমাদেরকে SMS করুন 01911624736। আমি আবার বলছি 01911624736 এই নম্বরে। যারা ইমেল করতে চান তারা tinkutraveler@yahoo.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। আর আপনারা দেখছেন নেত্রকোনার কেন্দুয়ার রয়্যাল বাড়ি মসজিদ। এখান থেকে 8-9 কিলোমিটার দূরে জাফরপুরে প্রায় একই নকশার আরেকটি মসজিদ আছে। নেত্রকোনা ঘুরতে এলে ঐতিহাসিক রয়্যাল বাড়ি ঘুরতে আসতে পারেন, তবে মনে রাখবেন কেন্দুয়ার রাস্তার অবস্থা কিন্তু ভয়াবহ। বাংলা লিংক বন্ধুরা,
আমরা এখন চলেছি কেন্দুয়ার রয়্যাল বাড়ি থেকে মাটির রাস্তা ধরে কলসকাঠির উপর দিয়ে কুতুবপুরের দিকে। যেতে পথে নেত্রকোনা জেলার কিছু সাধারণ তথ্য জেনে নিন। বাংলাদেশের উত্তর সীমান্তে গারো পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা নৈসর্গিক সৌন্দর্যের জেলা নেত্রকোনা। এ জেলার আয়তন 2810 বর্গ কিলোমিটার। ঢাকা বিভাগের আওতাধীন নেত্রকোনা জেলার উত্তরে ভারতের মেঘালয়, দক্ষিণে কিশোরগঞ্জ, পূর্বে সুনামগঞ্জ এবং পশ্চিমে ময়মনসিংহ। 2001 সালের আদমশুমারি অনুযায়ী জেলার লোকসংখ্যা 20 লক্ষের মতো। শিক্ষিতের হার 50%-এর ওপরে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে 1984 সালের 1 ফেব্রুয়ারি নেত্রকোনা জেলায় উন্নীত হয়। ঢাকা থেকে সড়ক পথে নেত্রকোনার দূরত্ব 159 কিলোমিটার। যেতে সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টার মতো। ভাড়া 200 টাকার মতো। আর সদরে থাকার ভালো হোটেল তেমন একটা নেই, তবে খাবার এবং পানি কিন্তু ভালো। নেত্রকোনা থেকে রেলপথে ঢাকার দূরত্ব 183 কিলোমিটার। ট্রেনে আসার চিন্তা না করাই ভালো। এই জেলায় রয়েছে 10টি উপজেলা, 4টি পৌরসভা, 84টি ইউনিয়ন এবং 2282টি গ্রাম। উপজেলাগুলো হচ্ছে কেন্দুয়া, মদন, খালিয়াজুরি, আটপাড়া, নেত্রকোনা সদর, মোহনগঞ্জ, বারোহাট্টা, পূর্বধরা, কমলাকান্দা ও দুর্গাপুর। এই জেলার প্রধান নদীগুলো হচ্ছে সোমেশ্বরী, কংস, মগড়া, ধনু, ধলা, তেওরখালী, বরুণা, চিন্নাই, লাওয়ারি, বালিয়া, গুনাই ইত্যাদি। মহান স্বাধীনতা যুদ্ধে নেত্রকোনা 11 নম্বর সেক্টরের অধীন ছিল। তো এবারে জানিয়ে দিই আজকের কুইজ। প্রশ্নটি হলো, কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের পৈতৃক ভিটা নেত্রকোনার কোথায়? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ কুতুবপুর, বি মদন, সি দুর্গাপুর। তো সিম্পল প্রশ্নটি আরেকবার বলে দিই। বলতে হবে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের পৈতৃক ভিটা নেত্রকোনার কোথায়? আর আমরা এসে গেছি কুতুবপুরে। এখানে রয়েছে বাংলা সাহিত্যের সফল ও জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের পৈতৃক ভিটা। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়ার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ফয়েজ উদ্দিন আহমেদ, মা আয়শা খানম। হুমায়ুন আহমেদের লেখালেখি শুরু হয় 19 কি 20 বছর বয়স থেকে। নন্দিত নরকে লেখার মাধ্যমে 1972 সালে তিনি সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন। তবে তার লেখা প্রথম উপন্যাসের নাম শঙ্খনীল কারাগার। হুমায়ুন আহমেদ শুধুমাত্র একজন জনপ্রিয় লেখকই নন, নাট্যকার ও চলচ্চিত্রকার হিসেবেও তিনি সফল। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন শাস্ত্রের শিক্ষক হিসেবেও তিনি ছিলেন জনপ্রিয়। হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল এবং আহসান হাবিব, এই ত্রিরত্নের বাড়িতে এখন আপনারা। হুমায়ুন আহমেদকে বাংলা কথা সাহিত্যের কিংবদন্তি তুল্য প্রবাদ পুরুষ হিসেবে বিবেচনা করা হয়। সহজ কথায় তিনি যাই লেখেন তাই কথা সাহিত্য। এমন বৈচিত্র্যতা বাংলা সাহিত্যে অন্য কোনো লেখকের বেলায় দেখা যায় না। তার প্রতিটি গল্প বা উপন্যাসই পাঠকের কোনো না কোনো ঘটনা বা জীবনের সঙ্গে সাদৃশ্য খুঁজে পায়। কথা সাহিত্য, নাটক এবং চলচ্চিত্রে তাৎপর্যপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি 21শে পদক, বাংলা একাডেমি পুরস্কার, শিশু একাডেমি পুরস্কার, লেখক শিবির পুরস্কার, মাইকেল মধুসূদন পুরস্কার, অলক্ত সাহিত্য পুরস্কার, শিল্পাচার্য জৈনুল আবেদিন স্বর্ণপদক, অতীশ দীপঙ্কর স্বর্ণপদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, অন্যদিন ইমপ্রেস টেলিফিল্ম পারফরমেন্স অ্যাওয়ার্ড, বাদশাস পুরস্কার, টেনাসিনাস পদক সহ দেশি বিদেশি নানান সম্মানে ভূষিত হয়েছেন। হুমায়ুন আহমেদের কুতুবপুরের বাড়িতেই শেষ হয়ে যাবে আজকের বাংলা লিঙ্ক। বাংলা পথে দেখা হবে আগামী পর্বে নেত্রকোনার দারুণ দারুণ স্পটে। দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আপনি হুমায়ুন স্যার কি হন? চাচা। আপন চাচা? তাহলে তো খুব কাছের মানুষ। কাছেই তো। ওনারা তিন ভাই কি এখানে আসেন? আসে, প্রায়ই আসে নাকি? প্রায়ই না, বছর একবার দুবার আসে। আচ্ছা, এর সময় আছে আসা। এখানে কি ওনাদের জন্ম হয়েছিল? এই জন্ম হয়েছিল হুমায়ুন মোহনগঞ্জ। মোহনগঞ্জ। আচ্ছা আচ্ছা, সবারই কি নানার বাড়ি জন্ম হয়েছিল? এই জন্ম নানার বাড়িতে হয়েছে বেশি। হ্যাঁ, নানার বাড়িতে। আর এটা মানে ওনার বাবার বাড়ি? হ্যাঁ। চাচা আছেন কতগুলা? তারা চাচা ছিল আমরা 5 জন, 4 জন, বাপ চাচা ছিল 5 জন। বাপ চাচা 5 জন।
সবাই এখানেই হ্যাঁ। এটা এটুকুর মধ্যেই সবাই থাকে এই চেকের মধ্যে সবাই। হ্যাঁ হ্যাঁ, আপনি কেমন আছেন? আমি আছি মোটামুটি ভালোই আছি এখন আর কি। বাংলা লিঙ্ক বাংলার পথে। বাংলা লিঙ্ক বাংলার পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আজকের ব্র্যান্ড নিউ এপিসোড। গত এপিসোডে আমরা আপনাদের নিয়ে ঘুরছি নেত্রকোনার ইতিউতি। সেই ধারাবাহিকতা আজও ঘুরবো নেত্রকোনা জেলার বিভিন্ন স্পটে। তো চলুন শুরু করা যাক আজকে জার্নি। জার্নি শুরুতে জানিয়ে দিই গত পর্বের কুইজের উত্তর এবং বিজয়ীর নাম। গত পর্বের কুইজ ছিল কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের পৈতৃক ভিটা নেত্রকোনার কোথায়। এর সঠিক উত্তর কুতুবপুর। এবারে 4627টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে 4131টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয়ী হয়েছেন ঢাকার নিউজ কার্টুনের তানিম সারওয়ার। কংগ্রাচুলেশনস। আর আমরা এসে গেছি নেত্রকোনা সদর থেকে 6 কিলোমিটার পশ্চিমে পূর্বধলা উপজেলার বর্ডারের ত্রিমোহনীতে মুক্তিযুদ্ধের নৃশংস স্মৃতি দেখতে। আপনি এলাকার লোক? জি, এলাকার লোক। আপনার বাসা কোথায়? পাশেই। আর এইখানে আমাদের মুক্তিযুদ্ধের সময় কি হয়েছিল? আপনি তখন কত বছর ছিল মুক্তিযুদ্ধের সময়? তখন আমার বয়স 9 বছর। আপনি কিছু দেখছেন এখানে যে মানুষকে মারা হয়েছিল? জি, দেখছি। হ্যাঁ, দেখছি। কতজন মানুষকে মারা হয়েছিল? একদিন মারা হয়েছে, একদিনে মারা হয়েছে 5 জন লোক। তারপরে এরপরের দিনে এক রাত্রে মারা হয়েছে 100 জন লোক। 100 জনের মতো? 100 জন লোক ব্রিজে বসায়া হ্যাঁ। তখন পাক বাহিনীরা বিষয় এখানে ব্রিজ ছিল তখন? ব্রিজ ছিল। কোন জায়গায় ছিল দেখেন তো? ওই জায়গাটা ওই রাস্তাটায় ব্রিজ ছিল? ওই তখন? রাস্তাটা ব্রিজ ছিল। হ্যাঁ। রাস্তাটা ব্রিজ ছিল। তারপরে এই ব্রিজের উপরে লোক বসায়া গুলি করে সব লোক মারিয়া ফেলাই দিয়েছে নদীতে একদিনে? একদিনে, এক রাত্রে। তারপরে পরের দিন তো এই রাজাকারা ছিল না, রাজাকারায় লাস্ট টাইম টুনিয়া নদী দিয়ে বাসায় দিছে। আচ্ছা আচ্ছা। বাসায় রাজাকারা যে রক্ত ধরছে ব্রিজের উপরে পানি ডাইলে রক্ত রাজাকারা ধুইছে দিয়ে সব লাশগুলা বাইটিয়ে দিছে নদীতে। এই আমরা দেখছি। ত্রিমোহিনীর এই ব্রিজটি নেত্রকোনার সর্বপ্রথম বৌদ্ধভূমি। 1971-এর 29 এপ্রিল বৃহস্পতিবার বর্বর পাকিস্তানি সেনাবাহিনী সর্বপ্রথম নেত্রকোনা শহরে প্রবেশ করে এবং ওই দিনই পুরাতন কোর্ট ভবনের সামনে থেকে ডক্টর মিহির সেন, সিদ্ধার্থ সেন, শঙ্কর সেন সহ করুণা দেকে ধরে এনে এখানে গুলি করে। এরপর থেকে পাকিস্তানি জানোয়ারেরা নিরীহ বাঙালিদের উপর চালাতে থাকে নির্মম হত্যাযজ্ঞ। এই জায়গায় মারছে? 100 জনের থেকে কিছু লোক এদিকে মারছিল আর কিছু লোক এদিকে মারছিল। ওই তখন পুরোটা একটা নদী ছিল? হ্যাঁ, একটা নদী ছিল। ওরা কি মুক্তিযুদ্ধ ছিল নাকি? না, ওরা গ্রামের লোক ছিল। গ্রামের লোক গাড়ি ভরিয়া রাত্রে গাড়ি ভরিয়া নিয়ে আসা পরে এভাবে গুলি করে মারে ফেলায়। কোনো কারণ ছাড়া? কোনো কারণ ছাড়া, কোনো কারণ নাই। কোনো কারণ জানতেই পারে নাই, কোনো কারণে জানতে পারে নাই। হঠাৎ করে এভাবে আনলে গুলি করলো, পালাই গেল, লাশগুলা বাইটে গেল আর তারা আবার গাড়ি নিয়ে চলে গেল। এরকম ভাবে শতাশতি লোক মেরে ফেলেছে এই জায়গায়। বাংলা লিঙ্ক। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন চলেছি ত্রিমোহনী থেকে 5 কিলোমিটার পশ্চিমে সোজা পূর্বধলা চৌরাস্তা। সেখান থেকে 3 কিলোমিটার উত্তরে মাটির রাস্তা ধরে ভাগবেড় গ্রামে। সেখানে আছে ভাগবেড় জমিদার বাড়ি। তবে এখন আপনারা দেখবেন চলার পথে আমাদের শত বিড়ম্বনার একটি। যা হোক, শেষমেশ গর্ত থেকে ছাড়া পেলাম। তাই বলে ভাগবেড় যাব না তা তো হয় না। এই রাস্তা না হোক অন্য রাস্তা তো আছে, চলুন। ভাগবেড় জমিদার বংশের প্রথম জমিদার ছিলেন গোপীনাথ ভাদুড়ী। এই ভাদুড়ী জমিদার বংশ পরবর্তী 7 পুরুষ পর্যন্ত এই অঞ্চলে জমিদার ছিলেন।
ভাদুড়িরাই এই অঞ্চলের জমিদারদের মধ্যে সবচেয়ে উচ্চশিক্ষিত। এদের পৃষ্ঠপোষকতায় এই অঞ্চলে নাট্যচর্চার প্রসার ঘটেছিল। বন্ধুরা, আপনাদেরকে এখন আমরা নিয়ে আসছি অমিতাভ বচ্চনের শ্বশুর বাড়ি, জয়া ভাদুড়ির বাপের বাড়ি, অভিষেক বচ্চনের নানার বাড়ি, ঐশ্বরিয়া রায়ের নানার শ্বশুরের বাড়ি। কি একটা অবস্থা দেখেন। শুনতে কেমন কেমন লাগলেও এটি সেই ভাদুড়ি বাড়ি। এই পরিবারের কালীশঙ্কর ভাদুড়ি, জয়নাথ ভাদুড়ি, প্রাণনাথ ভাদুড়ি, তপন কুমার ভাদুড়ি, ত্রিপানাথ ভাদুড়ি, অজিত শঙ্কর ভাদুড়ি সহ অনেকেই প্রখ্যাত নাট্য অভিনেতা ছিলেন। এই বংশের শেষ জমিদার ছিলেন সুধীর কুমার ভাদুড়ি। তার ভাই তরুণ শঙ্কর ভাদুড়ির কন্যার নাম জয়া ভাদুড়ি। 1947-এর দেশ বিভাগের সময় তারা কলকাতা চলে যান। জয়া ভাদুড়ির জন্ম তথ্যমতে কলকাতাতে। এই বাসায় আসলে কে থাকতো? আপনার কোন আত্মীয় থাকতো? আমাদের হ্যাঁ, আমার দাদা শ্বশুর এখানে চাকরি করতেন। আচ্ছা, ওনাদের সঙ্গে চাকরি করতেন? ওনাদের ইয়েতেই চাকরি করতো। আচ্ছা আচ্ছা, তা আপনি ওনাদের কাছ থেকে কি শুনছেন কিছু, যে ওনারা এখানে ছিল কিনা? এখানে ছিল অনেক আগে, আমার দাদা শ্বশুর আমি আমলেই চলে এসেছিল তারা, মানে দেশ বিভাগের সময়। হ্যাঁ, ওনাদের কি কোনো স্মৃতি টিতি আছে আপনার? তো একটা কিছু আছে, একটু একটু দেখান তো দেখি। এই যে গ্লাসটা ছিল, কাঁসার গ্লাস। কাঁসার গ্লাস। হ্যাঁ, এই যে পুরা বাড়ি খুঁজলে হয়তো বা অনেক স্মৃতি পাওয়া যাবে। হ্যাঁ, কিন্তু তারপরে দেখেন এখানে কিছু লেখাও আছে, আমরা জানি না এটা হয়তো বা জয়া ভাদুড়ি বা তার আশপাশের কেউ এটাতে হয়তো বা পানি খেত। এই জমিদার বাড়িতে একটি বড় লাইব্রেরি ছিল, যা স্বাধীনতা যুদ্ধের সময় জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেই লাইব্রেরিতে রক্ষিত অনেক দুষ্প্রাপ্য বই, পত্রিকা, দলিল আগুনে পুড়ে ছাই হয়েছে। এই অঞ্চলের ইতিহাস গবেষক আলী আহমেদ খান আইয়ুব সেই আগুন থেকে সাপ্তাহিক ভারত মিহির পত্রিকার কপি বাঁচাতে সক্ষম হয়েছিলেন, যার কপি আর কোথাও সংরক্ষিত নেই। তবে নেই করে অনেক স্মৃতি খুঁজে পেলাম আমরা। এটা ছিল তাদের সময় হাতিতে উঠা মই। হাতিতে উঠা মই, এই মইটা দিয়ে ওনারা হাতিতে নাকি উঠতো। দারুণ সিস্টেমের মই। মইটা সিস্টেম এইভাবে বন্ধ হয়ে যায়, দেখেন এইভাবে বন্ধ হলে কেউ বুঝতেই পারবে না যে এটা একটা মই, তাই না? তাই আমি তো বুঝতে পারছি না, আমার দেবরে প্রথম দিন জিজ্ঞাসা করছি আর কি, তোমাদের একটা মইও নাই। পরে এইটা তখন খুললা দিল, এইটা এই রাজবাড়িরা তখন কি করতো জানো, হাতি উঠতো, এই আমি আর কি শুনলাম। আচ্ছা, বাংলা লিঙ্ক। বন্ধুরা, আমরা এখন আপনাদের নিয়ে চলেছি নেত্রকোনার পূর্বধলা উপজেলা শহরের দশভুজা বাড়িতে। রাজা গোপীনাথ সিংহ এই বাড়িটি নির্মাণ করেছিলেন। তিনি এই বাড়িতে দশভুজার একটি মূর্তি স্থাপন করে প্রতিদিন তাতে পুজো দিতেন। তাই স্থানীয়রা এই বাড়ির নাম দেয় দশভুজা বাড়ি। রাজা গোপীনাথ সিংহের পঞ্চম পুরুষ কালী কুমার সিংহের তৃতীয় পুত্র মনীন্দ্রচন্দ্র সিংহ, যিনি ভারত উপমহাদেশের সাম্যবাদী কমিউনিস্ট নেতা কমরেড মণি সিং নামে পরিচিত, 1901 সালের 28 জুলাই এই বাড়িতে জন্মগ্রহণ করেন। এটাই ছিল দশভুজা বাড়ি। তবে দশভুজা বাড়ি এখন নেই, এখানে তৈরি করা হয়েছে পূর্বধলা কলেজটা। সে সময় দশভুজা বাড়িটি তৈরি করা হয়েছিল বিশাল এক বিলের ধারে। চলুন দেখে আসি সেই বিলটি এখন কেমন আছে। পূর্বধলা ডিগ্রি কলেজে আসলে বা কোনো কাজে আসলে ঠিক কলেজের পিছনে আসলে দেখতে পাবেন এই বিলটা। এই বিলটা বাংলাদেশে একটা বড় বিল, রাজধলা বিল। রাজধলা বিল নিয়ে অনেক কল্পকথা প্রচলিত আছে। আশ্চর্য হলে সত্যি যে বিলের পূর্ব দিকে এখনো কোনো আবর্জনা বা কচুরিপানা জন্মায় না এবং পানি খুবই পরিষ্কার। এ কারণে এলাকার মানুষ একে ধলা বিল বলতো। ধলা মানে সাদা বা স্বচ্ছ। বর্তমানে 150 একর জায়গা জুড়ে থাকা রাজধলা বিলে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়, যার মধ্যে চাপিলা মাছটা বাংলাদেশের বিখ্যাত। এই বিলের পানি একসময় রাজা জমিদার ছাড়া কেউ ব্যবহার করতে পারত না, আর এ কারণেই জমিদাররা ধলা বিলের সাথে রাজ যোগ করে বিলটির নাম রাখে রাজধলা বিল। এই যে গাছটা দেখেন, এই সুন্দর গাছটার নাম হচ্ছে সিঙ্গারা ফলের গাছ। পানিতে ভেসে ভেসে থাকে। সবাই নিয়ে গেছে, তাই একটা সিঙ্গারা ফল আমি পেলাম না। এই গাছটা যদি আপনার পুকুরে ছেড়ে দেওয়া যায়, আপনার পুকুরেও ফলবে সিঙ্গারা ফল। বাংলা লিঙ্ক। বন্ধুরা, আপনারা এখন দেখবেন পূর্বধলার জগৎমণি স্কুল। 1866 সালে
শ্রীমন্ত সিংহ এখানে একটি বাংলা স্কুল প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে 1916 সালে প্রসন্নচন্দ্র সিংহ এটির উন্নয়ন করেন এবং তার মায়ের নামে নাম রাখেন জগৎমণি স্কুল। এটি নেত্রকোনার প্রাচীন স্কুলের অন্যতম। বাংলা লিঙ্ক বাংলার পথে, বাংলা লিঙ্ক বাংলার পথে, বাংলা লিঙ্ক বাংলার পথে। হ্যাঁ, বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিঙ্ক বাংলার পথে। বন্ধুরা, আমরা আছি নেত্রকোনার পূর্বধলা উপজেলায়। এই উপজেলা প্রাচীন ইতিহাসে ভরপুর। আর আপনারা এখন আছেন দশভুজা বাড়ির পূর্বে রানীবাড়ির পাশের রাজবাড়িতে। রাজা রামনাথ সিংহ এই বাড়িটি তৈরি করেন। বর্তমানে বাড়িটির আর কিছুই অবশিষ্ট নেই। যা আছে তাই আপনাদের ঘুরে দেখাবো, চলুন। পূর্বধলা রাজবাড়ির এখন আর তেমন কিছুই অবশিষ্ট নেই, সবই ধ্বংস হয়ে গেছে। এখানে এই পুরোটাই ছিল রাজবাড়ি, এখানে বাড়িঘর যা দেখছেন সবই রাজবাড়ির উপরেই। শুধু আছে একটা মন্দির, কিছু ইটের ধ্বংসাবশেষ আর এই ইন্দিরাটা। রাজা না থাকলেও রাজপরিবারের সদস্যদের কেউ কেউ এখন এখানে বাস করেন। গাছগাছালিতে ভরা শান্ত সুনিবিড় পরিবেশ রয়েছে গোটা রাজবাড়ি ঘিরে। তো পূর্বধলা রাজবাড়ির বেহাল অবস্থা দেখতে দেখতেই লিখে নিন আমাদেরকে যোগাযোগের মাধ্যম। আমাদেরকে SMS করুন 01911624736। আমি আবার বলছি 01911624736 এই নম্বরে। যারা ইমেল করতে চান তারা লিখতে পারেন tinkutraveler@yahoo.com। এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। ধন্যবাদ। বাংলা লিঙ্ক গত পর্বে আমরা বলেছিলাম নেত্রকোনার বেশিরভাগ রাস্তা চলাচলের অযোগ্য। আজও আমরা সেই কথা নমুনা দেখতে পাচ্ছি। গারো পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ, বিল বাউড়ে ঘেরা শান্ত সবুজ এই জেলাটি অনেকেই দেখতে আসেন। তাই রাস্তাঘাটে কিছুটা উন্নয়ন করা গেলে সকল দিক থেকেই উপকার পাওয়া যাবে। কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবে নিশ্চয়ই। আর আমরা চলেছি নেত্রকোনার পূর্বধলার জারিয়া ইউনিয়নে। নেত্রকোনা জেলাটির প্রকৃতি খুব চমৎকার। দুর্গাপুরের বিরিশিরিতে আপনারা অনেকে বেড়াতে এসেছেন, আমরা যাব। তবে তার আগে চলুন পূর্বধলার জারিয়ার কংস নদীর তীর থেকে ঘুরে আসি। জারিয়া একটা বড় গঞ্জ, পূর্বধলা থেকে 10 কিলোমিটার উত্তরের অবস্থান। আর আমরা এখানে এসেছি মুক্তিযুদ্ধের স্মৃতি দেখতে। এই জায়গাটা কি ছিল তখন? ওটা এই অবস্থায় ছিল, মানে এরকম ঘাটই ছিল না তখন এই তখন বাংলাদেশ হওয়ার পরে দেশে এটা কি নদী? এটা হলো কংস নদী। কংস নদীর এই ঘাটটাতে তখন মারতো কি পরিমাণ মানুষ মারছে মানে আপনারা জানেন? এটা তো বিভিন্ন জায়গায় জায়গায় মারছে। এখানে একদিন দুজন মারছে, ওইখানে দুইজন মারছে, আবার ওইখানে মারছে, এইভাবেই আর কি প্রায় দিনই মারতো নাকি শুধু একবারই মারছে? না, প্রায়ই মারছে। পুরা ওই 9 মাস ধরেই মারছে টুকটাক। 9 মাসই পুরা মারছে। এরা কি পাকিস্তানিরা মারছে না এদেশের লোক? পাকিস্তানিরা, আর্মিরা আসে মারছে। আর্মির ক্যান্টনমেন্ট আছিল, ক্যাম্প এখানে ছিল। ওই যে সরকারি খাদ্য গুদামে ছিল ক্যাম্প, স্টেশনে, স্কুলে। 1971 বর্বর পাকিস্তানি সেনারা এই এলাকায় ক্যাম্প করে চালিয়েছিল হত্যাযজ্ঞ। জারিয়া বাজারের পূর্ব পাশের বিজয়পুর সাদামাটি খনি প্রকল্প আজও তার সাক্ষী বহন করছে। এটি ছিল একটি শোধনাগার। 1962 সাল থেকে সাদামাটি শোধন করে এখানে সিরামিক তৈরি করা হতো। এটাই বিজয়পুরের সাদামাটি প্রকল্প। এখানে 1971-এ যা ঘটে, বর্বর পাকিস্তানি সেনাবাহিনী এবং রাজাকাররা, এটা ছিল তাদের টর্চার সেলের একটা অংশ। এখানে তারা অনেক মানুষকে মেরেছে, অনেক। এই কারখানাতে নির্যাতন করে নদীর ধারে হত্যা করা হয়েছে আবু সিদ্দিক,
প্রেমেন্দ্র বর্মন, জলধর সূত্রধর, সুবোধ দাস, উপেন্দ্র দাস, আসর আলী সহ নাম জানা অজানা অসংখ্য মুক্তিজেতা মানুষকে বাংলা লিংক এতদিনে শুনছেন রেল লাইন চলে সমান্তরাল। দেখেন এরকম বেকাচোকা রেল লাইন, এর উপর দিয়ে নাকি ট্রেন যায়। একটু আগে যে ট্রেনটি দেখলেন সেটি এই লাইন ধরে যাচ্ছিল, আর আমরা যাচ্ছি পাগলপন্থীর আস্তানায়। জারিয়া বাজার থেকে সোজা পশ্চিমে রেল লাইন পার হয়ে কংস নদীর পাড়ের বাঁধের কাঁচা রাস্তা ধরে 5 কিলোমিটার পশ্চিমে। যেতে পথে আজকের কুইজ জেনে নিন। প্রশ্নটি হলো, বিরিশিরি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ বান্দরবান, বি সিলেট, সি নেত্রকোনা। তো সিম্পল প্রশ্নটি জেনে নিন আরেকবার। বলতে হবে বিরিশিরি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত। আর আমরা এসে গেছি পাগলপন্থীর আস্তানায়। ইংরেজ ঐতিহাসিক জর্জ মরিসন সর্বপ্রথম ব্রহ্মপুত্র নদীর পূর্বাঞ্চলের ইংরেজ বিরোধী আন্দোলনকারীদের ম্যাড রেগুলেটর বলে আখ্যায়িত করেছেন। সে সময়ে বাঙালি ঐতিহাসিকরা ম্যাড রেগুলেটরের বাংলা পাগলপন্থী বলে ভাষান্তর করেন, তাই ফকির সন্ন্যাসী বিদ্রোহের একাংশকে পাগলপন্থী নামে আখ্যায়িত করা হয়। পাগলপন্থী সর্বপ্রথম নেতা করম শাহের আসল নাম চাঁদ গাজী। চাঁদ গাজী ছিলেন শের আলী গাজীর ছেলে। শের আলী গাজী ছিলেন 10 কাকনিয়া পরগনার জমিদার। পরবর্তীতে শের আলী গাজীর নামেই শেরপুর জেলার নামকরণ করা হয়েছে। 1775 সালে শেরপুর ও সুসং পরগনার গারো, হাজং, ডালু সহ অন্যান্য আদিবাসীদের নিয়ে চাঁদ গাজী মানে পাগলপন্থী করম শাহ ইংরেজ বিরোধী আন্দোলন শুরু করে। 1813 সালে করম শাহের মৃত্যু হয়। করম শাহের শেষ পর্যায়ে তার ছেলে টিপু শাহ আন্দোলনের নেতৃত্ব দেওয়া শুরু করেন। ইতিহাসে টিপু শাহকে টিপু পাগলা নামে অভিহিত করা হয়েছে। 1802 সাল থেকে টিপু শাহের আন্দোলন আরো জোরদার হয়। আন্দোলনের স্লোগান ছিল, আল্লাহর জমি খাজনা দেব কাকে। সে সময় সকল কৃষক টিপু শাহের আন্দোলনে যোগ দিয়েছিল। টিপু শাহ 1825 থেকে 1827 সাল পর্যন্ত গারো পাহাড় অঞ্চল স্বাধীন রেখেছিলেন, যা নবীন প্রজাতন্ত্র হিসেবে খ্যাত। 1827 সালে রাধাচরণ দারোগা 10 জন বরকন্দাজকে সাথে নিয়ে গোপনে শেরপুর গড়জরিপা থেকে টিপু শাহকে গ্রেপ্তার করে ময়মনসিংহ কারাগারে কয়েদ করে। বিচারে তাকে যাবজ্জীবন কারাবাস দেওয়া হয়। 1852 সালে টিপু শাহ ময়মনসিংহ কারাগারে মৃত্যুবরণ করেন। টিপু শাহর নেতৃত্বে কৃষক বিদ্রোহ ইংরেজ তাড়ানোর অন্যতম প্রচেষ্টা ছিল। তার আন্দোলনের সূত্র ধরেই এই এলাকার স্বাধীনতা সংগ্রামী মানুষগুলো অনুপ্রাণিত হয়েছিল। দেখছেন সেই পাগলাপন্থীর আস্তানা বা মাজার। এই যে দেখছেন, এটা একটা নৌকার বৈঠা, মানে অসম্ভব বড় একটা বৈঠা। এটা নাকি বাইতো সেই সময়। আসেন আমার সঙ্গে। এটা নাকি সেই সময় বাইতো এই নৌকার বৈঠাটা। এটা মাথার দিক, ওদিকে হাল, ওদিকে মাথা। কল্পনায় করা যায় না কত শক্তিশালী মানুষ ছাড়া এরকম বৈঠা একটা মানুষ বাইতে পারে। পাগলাপন্থীদের নিয়ে অনেক কাহিনী আছে। সেই কাহিনীর পথ ধরে অনেক ভক্ত এখানে আসেন মনোবাসনা পূর্ণের আশায়। পাগলাপন্থীর মাজারে মানত করার একটা দারুণ সিস্টেম আছে। এখানে মানুষ এসে মানত করে। এই পাথরগুলো দেখছেন, এই পাথরের সঙ্গে তারা এসে পাথর তাদের মনোবাসনা পূর্ণর জন্য এই পাথরটা উল্টে দিয়ে যায়, এবং যখন তাদের মনোবাসনা পূর্ণ হয় তখন তারা আবার এসে পাথরটা সোজা করে দিয়ে যায়। আমি জানি না এখানে মনে হয় কারোর মনোবাসনা পূর্ণের পাথর আছে, তো আমরা না নাড়ি। এখানে এতগুলো কবর কার? এতগুলো কবর ওনার পিতা করিম শাহ পাগলপন্থী ফকির, টেবু শাহ সুলতান আউলিয়া, সন্ধি বিবি, সপাতি শাহ, ওনার ছেলে, ওনার বংশধর, ওনাদেরই সব পুরুষ, ওনাদেরই নবম পুরুষ এখানে। আচ্ছা আচ্ছা, এনারা আসছিলেন কোথা থেকে?
ওনারা আসেন শেরশাহ দিল্লি থেকে আইসা বাংলা দখল করেন, দখল করে ময়মনসিংহের পশ্চিমে এই শেরপুর এই দশকাহনিয়া পরগনা উনি একটি কাচারি বাড়ি করেন, গাজীর খামার গির্জাপাড়া গর্জরিপা উনি বাড়ি করেন, করে বাংলা দখল করে উনি দিল্লি সিংহাসনে বসেন। তারপরে ওনার ছেলে বিধবা পত্নী উনি এনে ইন্তিকাল ফরমান, ইন্তিকাল করলে ওনাকে সমাধান করা হয় গাজীর খামার গির্জাপাড়া। তারপর ওনার বিধবা পত্নী ওনার শিশু চাঁদ গাজী যে নাকি ওরফে করিম শাহ পাগলপন্থী ফকির ওনাকে নিয়ে আসেন। উনি শঙ্করপুর জঙ্গলে থাকেন, ওনাকে শালকুনা দিঘির পারে থাকেন, বাঘে পাহারা দেন। তারপর করিম শাহের মাজার কোনটা? করিম শাহ আমার পাশে যে আচ্ছা, এই মাজারটা। আচ্ছা, টেপু শাহ পাগল ওনার ছেলে ইচুলিয়া গোসাই বাড়িতে বাঘের উপরে সোয়ার হয়ে গেছিলেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক অনেক এরকম তারপরে কাহিনী আছে। ওনারা হাতে ভূমিকম্প, মাটিতে ভূমি বিদ্যাঙ্গুল স্থাপিত করলে ভূমিকম্প হইতো, এভাবে করে আমার অথবা 22 জেলায় একই সময় হাজির হয়েছিলেন টেপু শাহ সুলতান। পাগলপন্থী রাস্তা দেখেই শেষ হয়ে যাবে আজকের বাংলা লিঙ্ক বাংলা পথে। দেখা হবে আগামী পর্বে নেত্রকোনার দারুণ দারুণ লোকেশনে। দেখার আমন্ত্রণ রইল, ভালো থাকবেন। বাংলা লিঙ্ক।